আগের দিনে রেফারেন্স বই করেছিলিস অমিতাভ মিত্র থেকে, এবং আমি আবারও বলি যাদের অমিতাভ মিত্র আছে ওয়েল, যাদের নেই আমি আগের ভিডিওর মতোই তোদেরকে ছবি পাঠিয়ে দিচ্ছি কোন কোন অঙ্কগুলো পড়তে হবে। এখন অমিতাভ মিত্রের পেজ নাম্বার 24 মানে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন, ওই চ্যাপ্টারের অঙ্ক করাচ্ছি আমি। আগের দিনে যেখানে যে চ্যাপ্টারতে অঙ্ক করাচ্ছিলাম সেই চ্যাপ্টারেরই এখন তোরা এগুলো করবি। 23, 24, 26, 27, 28, 30 and 31 এইগুলো তো অঙ্ক আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তোরা কি করবি, প্রতি কটা দুটো করে অঙ্ক ট্রাই করবি। যেমন প্রথমে ট্রাই করছিস 23, 24, এই দুটো অঙ্ক ট্রাই করবি। তোরা সময় রাখবি মোটামুটি 15 থেকে 17 মিনিট। 17 মিনিট ট্রাই কর। যদি না পারিস কোনো ব্যাপার নয়, আমি ভিডিওতে করিয়ে দিচ্ছি। আর যদি পারিস তাহলে খুবই ভালো। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট ডাউন করবি যে তুই পেরেছিস কি বা পারিসনি, কোনো ব্যাপার নয়। সেটা করে পজ তুলে তোরা অঙ্ক দুটো দেখে নিবি। দেন 26, 27 ট্রাই করবি। দেন 28 ট্রাই করবি আলাদা করে। 28টা বেশ ভালো অঙ্ক, দুর্ধর্ষ মানের একটি অঙ্ক, এবং এটা ট্রাই করার জন্য অ্যাটলিস্ট তোরা 12-13 মিনিট রাখতেই পারিস। তবে শুধু রিকোয়েস্ট যে যাদের কাছে এই বইটি আছে তাতে হয়তো এটা উত্তর সংকেত দেওয়া আছে স্টার দিয়ে। যদি নিজের বুদ্ধির বিকাশ করতে চাস তাহলে প্লিজ উত্তর সংকেতটা দেখিস না, অনেস্টলি করবি, ট্রাই করিস। না পারলে তো ডেফিনেটলি আমি আছি, কিন্তু ট্রাইটা অনেস্টলি করবি। দেন তোরা 30, 31 করবি। তো এই স্লটে কর পরপর। প্রতি দুটো অঙ্ক ট্রাই করছিস, মোটামুটি 15 থেকে 17 মিনিট রাখবি। শুধুমাত্র 28 এর জন্য তোরা আলাদা করে একটা 15 মিনিট রাখবি যদি করতে পারিস। খুব ভালো অঙ্ক কিন্তু। চলো শুরু করে দাও। প্রথমে আমি 23 এর অঙ্কটা সম্বন্ধে বলি। 23 এর যে অঙ্কটা আছে, 23 এর অঙ্কটা এক্স্যাক্টলি টেক্সট বুকের অঙ্কের মতো। আমি এক্সপ্লেনেশন দিচ্ছি, টেক্সট বুকে 1.3 তে ছিল। প্রথমে কি বলছি যে প্রতি ডজন কলমের মূল্য, ভালো করে তোরা শুনে নে যাতে তোদের টেক্সট বুকের অঙ্কটা একবার মনে পড়ে যায়, প্র্যাকটিস হয়ে যাবে। এই অঙ্কটা কোথায় ভুল হয়, মূলত ভুল দুটো জায়গায় হয়। একটা হচ্ছে যে তোরা ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড় বুঝতে পারিস না, ঠিক আছে। আর নাম্বার 2 যে ভুলটা, সেটা আমি ভগ্নাংশ দেখানো করে বোঝাচ্ছি। তো আমাকে বলছে যে আগেও এক ব্যক্তি 42 টাকা নিয়ে যেতেন, এখনো 42 টাকা নিয়ে যাচ্ছেন। আগে কলমের ডজন প্রতি মূল্য ছিল যা, এখন তার থেকে নাকি 2 টাকা কমে গেছে। এখন তার থেকে 2 টাকা কমে গেছে ডজন প্রতি মূল্য। খুব স্বাভাবিকভাবেই এখন যদি আমার 2 টাকা মূল্য কমে যায়, তাহলে আগের মতো আজকেও 42 টাকা এফোর্ড করে আমি বেশি সংখ্যক কলম বাড়িতে নিয়ে আসতে পারবো। আগেও 42 টাকা এফোর্ড করতাম, আজকেও 42 টাকা এফোর্ড করছি। আর যেহেতু আজকে ডজন প্রতি মূল্য কমে গেছে, তাহলে আমি আজকে 42 টাকা এফোর্ড করে আগের থেকে বেশি সংখ্যক কলম বাড়িতে নিয়ে আসতে পারবো, রাইট? তো আমি লিখছি, দেখ, ধরি পূর্বে ডজন প্রতি কলমের মূল্য ছিল x, ডজন প্রতি কলমের মূল্য। The cost per dozen pen was x. ওকে, তাহলে 42 টাকা দিয়ে কতগুলো কলম নিয়ে আসতে পারবো? যদি এরকম ভাবিস, মনে কর অনিশ এখন এখান থেকে ক্লাস থেকে বেরোলো, একটা মিষ্টি দোকানে গেছে, গিয়ে বললো 200 টাকা দিয়ে বললো দিন রসগোল্লা দেন। তখন বলছে কত করে রসগোল্লা? তখন বলছে 2 টাকা করে, পার পিস 2 টাকা, পার ইউনিট মূল্য 2 টাকা। তাহলে অনিশ কতগুলো রসগোল্লা খেয়েছিল? কি করে বার করলি? 100টা ডিভাইড করলি, কার থেকে কার ডিভাইড করলি? 200 ডিভাইডেড বাই 2। 200টা কি ছিল? মোট মূল্য, মোট বরাদ্দ অর্থ, টোটাল যে তার কস্ট, ওটার জন্য। আর 2 টাকাটা কি ছিল? রসগোল্লার ইউনিট প্রতি দাম, ইউনিট প্রতি দাম, পার ইউনিট কস্ট, পার ইউনিট কস্ট করলে ডিভাইড করলে কোয়ান্টিটি পাওয়া যায়। তো তাহলে দেখ 42 টাকা ছিল আমার টোটাল ফান্ড, টোটাল কস্ট। তাহলে 42 টাকায় পেন পাওয়া যাবে। 42 টাকা ছিল টোটাল ফান্ড, পার ইউনিট কস্ট বললাম x,
এত ডজন, রাইট? বর্তমানে বলছে যে ডজন প্রতি মূল্য 2 টাকা কমে গেছে, ডজন প্রতি মূল্য 2 টাকা কমে গেছে। তাহলে বর্তমানে কলমে ডজন প্রতি মূল্য হচ্ছে x মাইনাস 2 টাকা। তাহলে 42 টাকায় পেন পাওয়া যাবে বাই x মাইনাস 2 ডজন। সি, যেটাই বলছিলাম, প্রথম তোদের ভুলটা কোথায় হয়? প্রথম তোদের ভুলটা হয় আমি এখন নাকি বেশি সংখ্যক পেন পাচ্ছি, খুব স্বাভাবিকভাবেই দাম কমে গেছে বলে, এবং সেটা কত না 6টি কলম বেশি পাচ্ছি, 6টি কলম বেশি পাচ্ছি। এখন তোদের মধ্যে প্রশ্ন আসে যে এটা বড় না এটা বড়, এইটা বড় না এইটা বড়। আমি বলি যদি অঙ্কের ভাষা দিয়ে কখনো বুঝতে না পেরে উঠতে পারিস, হতেই পারে কোনো কনফিউশন আসছে, তুই ক্রস চেক করার জন্য একটা রাস্তা নিতে পারিস। আমি অলরেডি আগের ভিডিওতে বা আগের ক্লাসেও বলেছিলাম, সেটা কি? দুটোরই লব বা নিউমারেটর সেম, দ্যাট ইজ 42, রাইট? একটা হর বা ডিনোমিনেটরে আছে x and another হর বা ডিনোমিনেটরে আছে x 2। আমি বলেছিলাম যার হরটা ছোট তার রেজাল্টটা হয় বড়, যার হর ছোট তার রেজাল্টটা হয় বড়। তাহলে x আর x 2 এর মধ্যে কোন হরটা ছোট? x 2, বিকজ x এর থেকে 2 কম, তবে তো x 2। তো হর তাহলে হিসেব মতো x 2টা ছোট, ডিনোমিনেটরটা, রাইট? তাহলে তার রেজাল্টটা হচ্ছে বড়, তাই তো বলছি? তাহলে হিসেব মতো এই রেজাল্টটা বড়। তাহলে এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, বিয়োগ করতে গেলে তো বড় মাইনাস ছোট করতে হয়, তাই বড় মাইনাস ছোট প্রশ্নানুসারে that 24 by x minus 2 minus 42 by x সমান কয়টি পেন বেশি পাচ্ছিল? 6টি। সমান তাহলে কি লিখবো এখানেতে? এইখানে হচ্ছে তোদের সেকেন্ড ভুল হয়, এইখানে তোদের সেকেন্ড ভুল হয়। কেন? কারণ দেখ এটা কিসে একক আছে? ডজন। এটা কিসে আছে? ডজন। ডজন মাইনাস ডজন, যে রেজাল্টটা আসবে that must be in the form of dozen only, রাইট? সেটা তো ডজনই থাকতে হবে। এবার আমার 6টিটা টি হয়ে আছে, 6টি, তাই তো? তো 6টিটাকে তো ডজনে কনভার্ট করতে হবে আমাকে, তো সেটা কি করে করব? 6টি সমান 6 by 12 dozen, that is 1 by 2 dozen। 6টি মানে 6 by 12, that is 1 by 2 dozen। তাহলে এটা হচ্ছে 1 by 2। 42 কমন দিলাম, x into x minus 2, x minus x plus 2 সমান 1 by 2 by 42 হয়ে যাচ্ছে। খেয়াল করবে x into x minus 2 লসাগু হয়েছে, এলসিএম হয়েছে, x minus of x minus 2, x minus 2 x plus 2 হয়ে গেছে, x x এলিমিনেটেড হয়ে যাচ্ছে। তাহলে x স্কয়ার minus 2x minus 81, সরি 84 সমান 0। এখন 84 থেকে 2 আসতে হবে, কত বছর সিট করেছিস? 84 থেকে 2x আসছে, ও সরি এখানে ভুল হয়েছে, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 168 হয়েছে। কত? 12 and 14, x minus 14 x plus 12। এখানে কি লিখতে হবে তোরা জানিস? তাহলে x is equals to 14, x is equals to minus 12। এবার x টা কে ছিল? কলমের মূল্য। একটা মূল্য তো ঋণাত্মক হতে পারে না, যেহেতু মূল্য ঋণাত্মক হতে পারে না, as the cost cannot be negative, হতে পারে না, সুতরাং x not equals to minus 12, সুতরাং x is equals to 14। কলমের মূল্য 14 টাকা। বুঝতে পেরেছিস? তুলে নাও। 6 এর অঙ্কটা একদমই ইজি একটা অঙ্ক।
সেটা বলছে যে কোন একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 8 কম। টেক্সট বুকে আছে অঙ্কটা, তবুও আমি আরেকবার এক্সপ্লেনেশন দিচ্ছি। 8 কম এবং ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 320 বর্গ সেন্টিমিটার, তবে তার উচ্চতা কত? ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 8 কম। উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 8 কম মানে 8 less than the twice of its height. The base is 8 less than the twice of its height. তাহলে আমি যদি উচ্চতাটাকে ধরি, উচ্চতা হচ্ছে আমার x, তাহলে ভূমি শুধু দ্বিগুণ হচ্ছে না, তার থেকে 8 কম হচ্ছে। শুধু দ্বিগুণ নয়, দ্বিগুণের থেকে 8 কম, twice 8 less than the twice of its base, এই height। তাহলে ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা বর্গ একক, হাফ ইনটু x ইনটু 2x minus 8। see half into x into এখানে 2 যদি কমন নিয়ে নিই, হ্যাঁ কি না, তাহলে x into x minus 4 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল। আর এটাই দেওয়া আছে কত? 320। তাহলে প্রশ্নানুসারে x into x minus 4 এটাই নাকি 320। তাহলে x স্কয়ার minus 4x সমান 320, 16 20, তাই তো? তাহলে x plus 20 সরি minus 20 আর x plus 16 সমান 0। তাহলে x সমান 20, x সমান minus 16। লেখাটা অবশ্যই লিখবে এখানে তোমরা যেন ডট বা ফাঁকা রাখবে না এখানে, ঠিক আছে? যেহেতু উচ্চতা ঋণাত্মক হতে পারে না, তাহলে x not equals to minus 16, তাহলে x is equals to 20। Now here it comes, sum number 27। sum number 27 বলছে যে 160 মিটার কোন একটা দূরত্ব পৌঁছাতে হবে এবং সেক্ষেত্রে একটা গাড়ি সামনের চাকা আর পিছনের চাকা অপেক্ষা 12 বার ঘুরছে ওই 160 মিটার ক্রস করতে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে নয়, ঘটনা হচ্ছে অন্য জায়গায়। বলছে চাকা দুটোর পরিধি যেটা সেটা কিন্তু সেম নয়। বলছে সামনের চাকার পরিধি পিছন চাকার পরিধির থেকে 3 মিটার কম। কিছু এখন খুব আমাদের সামনে বেশ কিছু খুব স্টাইলিশ সাইকেল দেখতে পাই আমরা, যা পিছন চাকাটা ছোট, সামনের চাকাটা এত বড় একটা বিরাট বড় সাইকেল চাকা, এবং সেই জায়গা দিয়ে আমরা রাস্তায় যাস। মনে কর তুই এরকম সাইকেল নিয়েছিস, নিয়ে তুই বেরিয়ে পড়েছিস সাইকেলটাকে নিয়ে, তুই তোর বাড়ি থেকে এখানে এসে পৌঁছালি, পিছন চাকাটা ছোট সামনের চাকাটা বড়। এসে সাইকেল থেকে নেমে দেখলি পিছন চাকাটা নেই। কি হলো? তুই হন্ত হন্ত সামনে গেলি, সামনে মোড়ে কোমরে হাতি দাঁড়িয়ে আছিস, দেখছি পেছন চাকাটা আসছে আস্তে আস্তে, এসে বললো সাইড সরে যা সরে যা সরে যা। আবার তুই সাইকেলকে আটকে গেল। তুই বললি কি হলো ব্যাপারটা, কোথায় ছিলিস তুই? তখন বললো আরে আমি তো ছোট নাকি রে বাবা, আমার টাইম লাগবে না এখানে আসতে। এটা হয়? এটা হয় না তো। বড় চাকাটা ধর, এখানে বড় চাকা আছে, একটা বড় চাকা এখান থেকে গড়ি দিলাম, বললো ওখানে যা, সে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে বলে পৌঁছে গেছি, বলছে পৌঁছে গেছি। এবার ছোট জায়গাটা গড়ি দিলাম করে ঘুরে, হ্যাঁ পৌঁছে গেছি। ঘটনা তো এইটা, হ্যাঁ কি না? কিন্তু যেহেতু সাইকেলের ক্ষেত্রে দুটো কানেক্টেড করা আছে, তাই দুটো চাকা সেম টাইমে সেম ডিস্টেন্স ক্রস করবে। আমি যে গল্পটা বললাম এটা তো হয় না, হওয়া উচিত ছিল বাট হয় না। কিন্তু দুটো চাকাই সেম টাইমে সেম ডিস্টেন্স ক্রস করবে। এখন তোদের প্রশ্ন, সময়ও এক লাগছে, একই ডিস্টেন্স ঠিকই, তো দুটো চাকাই তো এসে দাঁড়াচ্ছে এখানে। এটা তো হয় না যে পিছন চাকাটা পিছনে পড়ে আছে 1 কিলোমিটার পিছনে, তুই তো হাঁ করে তাকিয়ে আছিস, সে কখন আসবে? তা তো হয় না। তাহলে কোনটা ম্যাটার করবে? ওদের দুজনের পরিধি নাকি আলাদা? একজনের থেকে একজনের পরিধি 3 মিটার কম, তাহলে এটা কি ম্যাটার করবে না? কোথায় ম্যাটার করবে? ম্যাটার করবে ঘূর্ণন সংখ্যায়, নাম্বার অফ টার্নসে, রোটেশনে। ওই যে বললাম বড় জায়গা গড়িয়ে দিলে ওখানে গেল, সে ল্যাদ খেয়ে আস্তে আস্তে গিয়ে পৌঁছে গেছি,
বললো, আর ছোট জায়গাটায় পৌঁছালো করে করে, হ্যাঁ পৌঁছে গেছি হাত তুলছে। তার মানে কি ছোট জায়গাটায় অনেকবার ঘুরতে হচ্ছে তো টু ক্রস দ্যাট সেম ডিস্টেন্স, হ্যাঁ কি না? কারণ সে চাকাটা ছোট, আর যেটা বড় একটা পেল্লাই বড় চাকা, তাকে গড়িয়ে দিলাম, সে ওখানে গিয়ে 2বার কি 3বার গিয়ে ঠেকে গেল, ওখানে দাঁড়িয়ে গেল। ক্লিয়ার? তার মানে ম্যাটার কোথায় পড়বে? ঘূর্ণন সংখ্যায়। ওর যখন পরিধি কম বেশি হচ্ছে তখন ওর ঘূর্ণন সংখ্যায় ম্যাটার করছে, রাইট? এক্স্যাক্টলি এক্ষেত্রেও তাই। গাড়িটার সামনের চাকাটা বড়, পেছন চাকাটা ছোট, সরি ভুল বললাম, সামনের চাকাটা ছোট, পেছন চাকাটা বড়। এবার দুজনেই যাবে কিন্তু 160 মিটার ডিস্টেন্স, যেটা টু বি ক্রসড, দ্যাট ইজ 160 মিটার ফর বোথ দ্য wheels, whatever the rear or the front wheel. এখন the front wheel is the circumference of the front wheel is 3 meter less than the rear wheel. এখন আমি rear wheel বা পিছনের চাকার পরিধিটাকে x ধরে নিই। দেখ ভালো করে কত নম্বর অঙ্ক এটা? ধরি পিছনের চাকার পরিধি, the circumference of the rear wheel সমান x, তবে সামনের চাকার পরিধি the circumference of the front wheel হচ্ছে x minus 3 মিটার, ঠিক আছে? মোট দূরত্ব, total distance that to be crossed, so 160 মিটার, এটা টোটাল ডিসটেন্স, ঠিক আছে? that to be crossed, এই দূরত্বটা যেতে হবে। নাও কামিং টু দা, যেটা বললাম, যেটা ডিফারেন্সিয়েট করছে দুটো জিনিস। কিসে ডিফারেন্সিয়েট করছে? ডিউ টু অফ দ্যাট সাইজ, ডিউ টু অফ দ্যাট সার্কামফারেন্স। কিসে ডিফারেন্সিয়েট করছে? ঘূর্ণন সংখ্যা। তাহলে ঘূর্ণন সংখ্যা মানে হচ্ছে দূরত্ব বাই পরিধি। নাও তোরা ভাবছিস পরিধি কেন? কারণ একটা চাকা যখন এক পাক ঘুরে একটা রোটেশন নেয়, তখন অ্যাকচুয়ালি ইট কভারস দ্য ডিসটেন্স অফ ইটস সার্কামফারেন্স অনলি। একটা চাকা যখন এক পাক ঘুরে আসে, এর মানে তার পরিধি যেটা, সেই পরিধিরই সমান দূরত্ব যায়। তার পরিধি 100 হয়, তাহলে সে 100 মিটার গেল এক পাক ঘুরে। তার পরিধি যদি 50 হয়, তাহলে সে এক পাক ঘুরে 50 মিটারই যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে একটা চাকা একবার রোটেশন যদি নেয়, একবার যদি পূর্ণ পাক নেয়, তাহলে সে তার নিজের পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, রাইট? তাহলে সেই হিসাবেতে ঘূর্ণন সংখ্যা বার করছি দূরত্ব বাই পরিধি করে। তাহলে পিছনের চাকার ঘূর্ণন সংখ্যা, the number of rotation of the rear wheel, 160 by x bar, and the front wheel সামনের চাকার ঘূর্ণন সংখ্যা 160 by x minus 3। এখন ওরা বলেছে একটা চাকা আর একটা চাকা থেকে 12 বার কম বা 12 বার বেশি ঘুরছে, তাই তো? বলেছে দেখ, সামনের চাকাটা পিছনের চাকার থেকে 12 বার বেশি ঘুরছে, স্বাভাবিক হবে। সামনের চাকাটা ছোট, পেছনের চাকাটা বড়, তাকে তো অনেক বেশি বার ঘুরতে হবে। কিছুক্ষণ আগে বারবার বোঝাচ্ছিলাম। তার মানে এই দুটোর মধ্যে পার্থক্য 12 বার। এখন মনে কর তুই আবার সেই একই জায়গায় এসে পৌঁছেছিস, যেখানে তুই ভাষা দিয়ে বুঝে উঠতে পারছিস না যে কে বড় কে ছোট। হতেই পারে, সেক্ষেত্রে সেই একই ফান্ডা, নিউমারেটর বা লগ দুটোতেই কত? 160। x আর x minus 3 মধ্যে কার হর ছোট, কার ডিনোমিনেটর ছোট? শুনতে পেলাম না? x minus 3 তো। তাহলে রেজাল্ট কার বড়, প্রথমটা না দ্বিতীয়টা? ডেফিনেটলি দ্বিতীয়টা। রেসপন্স এখনো তোরা সবাই করলি না, দ্বিতীয়টাই তো হবে। যার হর বা ডিনোমিনেটরটা ছোট, তার রেজাল্টটা তো বড়। বারবারই তো একই কথা বলছি আমি। দেখ না, 20 একটাকে আমি 10 দিয়ে ডিভাইড করছি, একটা 2 দিয়ে ডিভাইড করছি। In this case the result is 2 and in this case the result is 10. হর তো ছোট, তার রেজাল্টটা বড়।
এই তো ফান্ডা সিম্পল। তাহলে প্রশ্নানুসারে that 160 by x minus 3 minus 160 by x এটা নাকি 12, ঠিক আছে? 160 কমন নিলাম, 1 by x minus 3 minus 1 by x সমান 12, x minus x plus 3 x into x minus 3 সমান 12 by 160, তো 3 by x square minus 3x সমান এখান থেকে দেখ 3 by 40, 3 এলিমিনেটেড হচ্ছে, তাহলে x square minus 3x minus 40 সমান 0, x minus 8 x plus 5, তাহলে either x is equals to 8 or x is equals to minus 5, বাকিটুকু তো বুঝতেই পারছিস x এর মান -5 গ্রহণযোগ্য নয়, যেহেতু পরিধি ঋণাত্মক হয় না, as the circumference cannot be negative, so x not equals to -5, সুতরাং x is equals to 8, সুতরাং পিছনের চাকার পরিধি 8 মিটার। কপি কর। পিতা পুত্রের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাতে কি বলছে, বেসিক্যালি বলছে যে পুত্রের যে বয়স পিতার বয়সে তার নাকি বর্গের সঙ্গে সমান, মানে the age of the father is equal to the square of the age of the son, ঠিক আছে? মানে পুত্রের বয়সের বর্গের সঙ্গে সমান। ইট মিন্স যদি পুত্রের বয়স মনে কর 6 বছর হয়, তাহলে পিতার বয়স বা age of the father will be 36, রাইট? 6 স্কয়ার তো। যদি পুত্রের বয়স 7 বছর হয়, পিতার বয়স 49, পুত্রের বয়স 4 বছর হয়, পিতার বয়স বাবাই না 16 বছর বাবা। আর গভীরে গেলাম না। তো যেটা বক্তব্য, হ্যাঁ এরকম কিছু এখানে ব্যক্তিত্ব দেখতে পাচ্ছি যাদের মনে হচ্ছে ইন্সপিরেশন, তোদের ইন্সপিরেশন এখানে নেই, তোদের ইন্সপিরেশন সংখ্যাটা অন্য, চাপিস না। তো বলছে যে একটা 6 বছরের যদি ছেলে হয় তার বাবার বয়স নাকি 36 ইয়ার্স। এখন বলছে যে পুত্র যবে বাবার বর্তমান বয়সের অর্ধেক, the half of the present age of the father, বর্তমান বয়সের অর্ধেক, that is 18, 36 যদি তার যে বয়স হয়, তাহলে মানে ফ্যাক্টটা কি রিলেটেড, বর্তমান বয়সের অর্ধেক, that is 18, মানে 18 বছরের সম্বন্ধে বলছে। কি বলছে? বলছে পুত্রের বয়স যখন বাবার বর্তমান বয়সের অর্ধেক পৌঁছাবে, মানে 18 বছর পৌঁছাবে, ছেলে বড় হয়ে গেছে, বলে চল সব একটা বিরিয়ানি খেয়ে আসি, কাঁধে হাত নিয়ে বাবাকে বলছে। তা বলবে না, তার কারণটা কি? তার কারণ বাবা ওইখানে থেমে থাকেনি, বাবার বয়স তো বাড়তে থাকছে, হ্যাঁ কি না? প্রথমত এরকম করে, তারপরে তো বাকিটা দিয়ে আস, বাবার কাঁধে হাত রাখলে বাকিটা দিয়ে আস। কিন্তু তাও যদি আমি লজিক্যালি এগোনোর চেষ্টা করি যে হ্যাঁ ঠিক আছে বয়স সমান হয়ে যাচ্ছে আস্তে আস্তে কোনো রকম ভাবে, তাহলেও না, কারণ বাবার বয়সও তো বাড়বে রে। এটা কত বছর পরে গল্প বলতো? পুত্র যখন ভাবছে আমার যখন বয়স 18 হবে, 12 বছর পরের গল্প। তাহলে 12 বছর পরে পুত্রের বয়স হয়তো 18 হবে, কিন্তু বাবার বয়সটা কি ওখানে থেমে থাকবে? তার বয়সও তো বৃদ্ধি পাবে। তার আজকে যে বয়স, that is 36 ইয়ার্স, তার সাথে 18 যোগ হয়ে যাবে তো, হ্যাঁ কি না? এবং ঘটনাটা ওখানে বলছে 18 যোগ হওয়ার পর, তুই আছিস ক্লাসে 10 জন, 10 ব্যক্তিত্ব আছিস তো ক্লাসে, 18 যোগ হওয়ার পর পিতার যে বয়স গিয়ে পৌঁছালো, যেখানে গিয়ে পৌঁছালো, সেই বয়সটা নাকি পুত্রের বর্তমান বয়সের 8 গুণ, that is 8 times of the present age of the son। মানে কত বছর পরে গল্প বলছে? সেই বছর গল্প বলছে যখন কিনা পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের অর্ধেকে গিয়ে পৌঁছাবে, that is 18। এই হচ্ছে ফ্যাক্টটা। এবার আমি তোদের আননোন ভ্যারিয়েবল মানে x দিয়ে বোঝাচ্ছি ব্যাপারটা। দেখ কত নম্বর অঙ্কটা? ধরি
পুত্রের বর্তমান বয়স হচ্ছে x, তাহলে প্রেজেন্ট এজ অফ দ্য সান, তাহলে পিতার বর্তমান বয়স স্বাভাবিকভাবে x স্কয়ার। পিতার বর্তমান বয়সের অর্ধেক, the half of the age of the father, the half of the age of the father হচ্ছে x স্কয়ার বাই 2, ঠিক তো? তাহলে আজকে সে x, বসে ভাবতে আমি একদিন x স্কয়ার বাই 2 তে পৌঁছাবো, আজকে সে 6 বসে ভাবতে একদিন 18 বছর গিয়ে পৌঁছাবো। কত বছর পরে ঘটনা? তুই 18 মাইনাস 6 করেছিস, আজকে তোর বয়স 16, তুই ভাবছিস একদিন আমি 20 বছর গিয়ে পৌঁছাবো। কত বছর পরে ঘটনা? কি করে বার করলি? 20 মাইনাস 16 করলি। আজকে তার বয়স x, একদিন সে ভাবছে x স্কয়ার মাইনাস 2 থেকে বাই 2 থেকে পৌঁছাবো, তাহলে এটা কত বছর পরে ঘটনা? x স্কয়ার বাই 2 মাইনাস x, একই তো করছিস রে। 20 মাইনাস 16, 18 মাইনাস 6, তাহলে x স্কয়ার বাই 2 মাইনাস x, তাই তো? এখন x স্কয়ার বাই 2 মাইনাস x বছর পর, after x square minus by 2 minus x years, পুত্রের বয়স হবে, the age of the son will be, the age of the son will be কি হবে? x square by 2 তো বলছো না 18 হয়ে যাবে, বাবা বয়সে অর্ধেক, বাবা বয়সে অর্ধেক, এই বয়সটা পেয়ে যাচ্ছে, পরে তোকে সুযোগ পাবি, একটু ওয়েট কর, এই বয়সে পৌঁছে যাবে, তাই তো? কিন্তু এই বয়সে যখন পৌঁছালো তখন কি বাবার বয়স থেমে আছে যেটা বলছিলাম? না, বাবার বয়সও বাড়বে এবং এই বছরই বাড়বে। তোর আজকে তোর দাদার বয়স 20 বছর, তোর 16 বছর, তুই ভাবছিস আমি দাদার মতো বয়সে কবে পৌঁছাবো? কত বছর পরে হচ্ছে? 4 বছর। তা 4 বছর পর তুই হয়তো 20 তে পৌঁছালি, বাট তোর দাদাও তো 4 বছর বয়স বেড়ে গেল, ওর বয়স যদি 20 বছর হয় তো তার আজকে বয়স কত হয়ে গেল? 24 বছর, ঠিক কি না? ঠিক সেম ভাবে পিতার বয়স তো আজকে x স্কয়ার, এত বছর পরের ঘটনা নিয়ে গল্প চলছে এখানে, তাহলে অত বছর পর বাবার বয়সটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? x স্কয়ার প্লাস এইটা নয় কি? ঠিক কি ঠিক না? এবং পিতার বয়স হবে, ওনার বয়স এখন x স্কয়ার, আর আমি এই এত বছর পরে গল্প বলছি, x স্কয়ার বাই 2 মাইনাস x, এত বছর। নাও কি বলছে? এই যে পিতার বয়সটা হয়ে দাঁড়িয়েছে এইখানে, এই বয়সটা নাকি আক্ষেরে পুত্রের বর্তমান বয়স তার 8 গুণ। পুত্রের বর্তমান, the present age of the son কত? x, তার 8 টাইমস মানে কত? 8x, তার এইটা হচ্ছে আমার আক্ষেরে 8x। বুঝতে পারছি? শিওর? তাহলে প্রশ্ন অনুসারে দেখাই, that x square plus x square by 2 minus x, এটাই নাকি 8x, x square plus x square by 2 is equals to 9x, তাই তো? এটা হচ্ছে 3x square by 2 is equals to 9x, তাহলে x square is equals to 6x। যদি কেউ ভাবিস x আর x কেটে যাবে, তার জন্য বলি x কি একবারও নট ইকুয়ালস টু 0 বলেছে? x কি একবারও ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে দিয়েছে? তা তো নয়, উল্টে x একটা আননোন ভ্যারিয়েবল, চলরাশি। আননোন ভ্যারিয়েবল বা চলরাশি কেটে দেওয়া যায় ভাবেতে? নেভার। সেজন্য x স্কয়ার মাইনাস 6x is equals to 0, x কমন নিলাম, x মাইনাস 6 is equals to 0, লেখা লিখবি either x সমান 0 or x সমান 6। বয়সটা 0 হতে পারে না, তাই তো? যেহেতু বয়স 0 হওয়া বাস্তবিক নয়, as the age of the sun cannot be 0, সুতরাং x not equals to 0, তাহলে x সমান 6। প্রশ্নটা কি চেয়েছে? পিতার বয়স, হ্যাঁ, পিতার বর্তমান বয়স। সুতরাং পিতার
বর্তমান বয়স, the present age of the father, x square, that is 6 the whole square, that is 36. প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। এখনো অব্দি হাওড়ার দিকে বিভিন্ন স্কুলে, ইভেন কলকাতার দিকে বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষার মতো জায়গাতেও কিন্তু এই প্রশ্নটা এসেছে। এবং আমি বলে রাখি 2020 তে যারা মাধ্যমিক পরীক্ষা দিবি তাদের কিন্তু হাই চান্স এই জাতীয় অঙ্কই আসার, হাই চান্স। বারবারই কথাটা বলছি, প্রশ্নের গুণগত মান কিন্তু বেশ ভালো হবে, বেশ ভালো হবে, যাতে তোকে পরীক্ষার হলে বসে সলভ করতে হয়। এখন তোরাই চিন্তা কর, এই কোয়েশ্চেন এখন সলভ করছিস, তোদের মানসিকতা কি ছিল, তোরা কতটা করে উঠতে পেরেছিস। পরীক্ষা হলে কিন্তু এরকম ধরনের প্রশ্ন ফেস করতে হতে পারে এই বছর, অবশ্যই। কপি করে নেন। দাদা আবার তহবিলে যে অঙ্কটা ছিল সাম নাম্বার 30, তোদের যাদের আটকেছে, কেন আটকেছে তার কারণ তোরা ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা বুঝে উঠতে পারিসনি। তোরা ভেবেছিস কি, আমি এসে বললাম এই তোদের এখানে কতজন আছিস রে, তোরা তোদের 5 জন আছে। আমি বললাম 5 জন আছিস, তাহলে প্রত্যেক 5 টাকা করে চাঁদা দে। তখন আমি বললাম না স্যার, না স্যার 7 জন আছি। 7 জন আছিস, প্রত্যেক 7 টাকা করে চাঁদা দে। মানে যতজন আছিস তুই ততগুলো টাকা করে চাঁদা দে। আমার বক্তব্যটা এটা ছিল, 5 জন আছিস 5 টাকা করে চাঁদা দে। মনে কর 5 জনই আছিস, 5 টাকা করে চাঁদা দেওয়ার পর চাঁদা এখানে পড়লো কত টাকা, 25 টাকা। তোরা অঙ্কটা পড়ে কি ভেবেছিস? তারপরে আমি বললাম কত হলো রে, 25 টাকা। আচ্ছা ঠিক আছে, এনে এই 25 টাকা এবার তোদের 5 জনের মধ্যে ভাগ করে নে। 25 টাকা ডিভাইডেড বাই 5 কত হলো? 5 টাকা নিয়েছিলিস, 5 টাকা ফেরত পেলি। এটা আবার কি রকম অঙ্ক ভাবছিস তুই? কি করলো রে হঠাৎ করে? টেবিলে রাখলো, ভাগ করে দিও দিল, একই টাকা ফেরত পেয়ে গেলাম না। তোরা যেটাকে অমিট করে যাস, খেয়াল করতে পারিস না। কে বলবি কি খেয়াল করতে পারছিস না? অঙ্কটা কোথায় পার্থক্য? অঙ্কটা তো এটা নয় যেটা দেওয়া আছে বইতে। কোথায়? সামনে কিছু বলছিস না? কিসে ডিফারেন্সিয়েট হচ্ছে কোথায়? ফান্ডটা ছিল ওটার সাথে এইটা যে রিমেইনিং ফান্ড অলরেডি ওয়াজ देयर। A fund of 190 rupees, 195 rupees was there already. যখন এখানে তুই 25 টাকা রেখেছিস না, আমি বললাম ও এখানে না 190 টাকা পড়ে আছে, ধর 190 টাকা কথা বলছি, 190 টাকা বললাম এনে কত হলো রে, 190 প্লাস 25 that is 215। এবার বললাম ওই 215 টাকা তোদের 5 জনের মধ্যে ভাগ কর। 25 টাকা 5 জনের মধ্যে ভাগ করতে বলিনি, 215 টাকা ভাগ করতে বলছি। মানে the summation of that collected money, যেটা এখন তুলেছি, যে টাকাটা এইমাত্র তুললাম, এবং that remaining the rest fund যেটা অলরেডি আগে আমার কাছে ছিল, সেই টাকাটা দিয়ে 5 জনের মধ্যে ভাগাভাগি হচ্ছে। এবং then you are getting the answer 28, যে পার হেড থেকে 28 টাকা করে পাচ্ছে। এবার মনে কর আমি ধরলাম যে সদস্য সংখ্যা x, ধরি নাম্বার অফ মেম্বার্স, সদস্য সংখ্যা নাম্বার অফ মেম্বার্স হচ্ছে x, তাহলে প্রত্যেকে x টাকা করে দেবে, তাহলে প্রত্যেকে x টাকা করে চাঁদা দেবে, হ্যাঁ কি না? প্রত্যেকে x টাকা করে চাঁদা দেবে। তবে চাঁদা উঠেছে, that is x square, হ্যাঁ কি না? এই চাঁদাটা উঠেছে অলরেডি তহবিলে 195 টাকা ছিলই। তহবিলে টাকা নিয়ে মোট অর্থ, total collected money included the remaining fund, total collected money included the remaining fund, that is x square plus 195, ঠিক আছে? Now if that fund is divided equally among those x number of members, then each of them will get এইটা divided by x, হ্যাঁ কি না? যদি x এর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে এটা ডিভাইডেড বাই x পাচ্ছি আমি। তাহলে সমান ভাগে ভাগ করে দিলে
if that fund is divided equally, প্রত্যেকে পাবে, then each of the members will get x square plus 195 by x টাকা করে প্রত্যেকে টাকা করে পাচ্ছে। এখন বইতেই দেওয়া আছে যে এই টাকাটা নাকি 28, বইতেই দেওয়া আছে। তার প্রশ্ন অনুসারে that x square plus 195 by x এটাই নাকি 28, তাহলে x square minus 28x plus 195 সমান 0, x minus 15 x minus 13 সমান 0। কি লিখতে হয় জানিস? x সমান 15 x সমান 13। নাও x এর আমরা দুটো ভ্যালু পেয়েছি, একটা 15 একটা 13। x কে x কাকে রিপ্রেজেন্ট করছে? সদস্য সংখ্যাকে। তাহলে এই ক্ষেত্রে আমি কোনটাকে নেব? যদি এরকম প্রশ্ন মাথায় আসে, দুজনকে তো নেওয়া যাবে না, দুটো ভ্যালু নেওয়া যায় না। সারা জীবন একটা ভ্যালুর উপর কাঁচি চালিয়ে এসেছি, এখন দুটো ভ্যালু নেওয়া যায় না, কি আর কি হচ্ছে? কাকে নেওয়া যায়, কাকে নেওয়া যায়? 13 বাজে সংখ্যা, পরীক্ষা হলে 13 লিখবো, 13 বাদ, 13 বাদ তাই হলো 13 বাদ। সেখানে তাহলে সদস্য সংখ্যা 15, তোমার নাম্বারটাই বাদ হয়ে গেল। ব্যাপারটা এরকম। ফার্স্ট অফ অল মাথায় বসাও যে এরকম কোনো ফান্ডা ব্যাক নেই যে তোমাকে একটা ভ্যালুকে অ্যাভয়েড করতেই হবে। নো, there is no any thumb rule like that. তোমাকে কোন কোন অঙ্কে দুটোই নিতে, হ্যাঁ according to the given logic or that condition maybe তোমাকে একটা হয়তো ভ্যালুকে আমি অ্যাভয়েড করতে বাধ্য হচ্ছি কোন কোন কেসে, বাট ইট ডাজন্ট মিন কি ওটাই আসলে কাজ বা ওটাই আমার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে করতে হবে। ঠিক আছে? কোন অঙ্কে দুটো আনসার আসতেই পারে, লাইক দিস ওয়ান। তুমি এখানে কাউকে অগ্রাহ্য করতে পারো না, তোমাকে দুটো ভ্যালুই নিতে হবে। তাহলে সুতরাং সদস্য সংখ্যা 15 জন বা 13 জন, and that will be your answer. ঠিক আছে? আচ্ছা, এরপরে যে 31টা আছে, 31 এর অঙ্কটা একদম 1.5 টেক্সট বুক যেটা, সেই 1.5 এর লঙ্কা চারার যে অঙ্কটা ছিল, ঠিক একদম রিসেন্টলি দেখিয়েছি অঙ্কটা। আমি জাস্ট একটু বলে দিই। সেখানে বলেছে যে মোট সারিতে যতগুলো চারা গাছ আছে, মোট সারির সংখ্যা তার থেকে 5 বেশি, প্রতি সারিতে যতগুলো চারা গাছ আছে। এখন একবার জাস্ট এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি, দেখে নে। ধর এই ধর সারি সংখ্যা আছে, প্রতি সারিতে যতগুলো করে গাছ আছে, মনে করলাম প্রতি সারিতে xটি করে গাছ আছে, পরে ধর 24 সমান পাবি। প্রতি সারিতে এখানে হিসাব মত 6টা করে গাছ দিয়েছি। আমি বললাম যত একটা সারিতে কটা গাছ দিয়েছিস রে? তুই বলি 6টা গাছ বসিয়ে দিয়েছি। তাহলে এক কাজ কর, তুই সারি সংখ্যা তার থেকে না 3টে বেশি রাখ। এরকম লাইন, নাম্বার অফ রোজ, ঠিক আছে? রোজ তো এই নাম্বার অফ রোজ কতগুলো বেশি রাখতে বললাম আমি? তাহলে 3টে বেশি। তাহলে টোটাল কতগুলো হবে নাম্বার অফ রোজ? 9। 6 plus 3, 6 plus 3 that is 9। তাহলে 9টা নাম্বার অফ রোজ আছে, তার মধ্যে তুই একটা রোতে বসাচ্ছিস 6টা করে গাছ। তাহলে আলটিমেটলি তুই টোটাল প্ল্যান্ট করলি কতগুলো গাছ? 6 9 সব 54টা গাছ বসিয়েছিস। 54টা গাছ বসিয়েছে, ঘরে এসে বসেছিস। আচ্ছা, এখানে তো আরো সহজ। তাহলে 54টাই হচ্ছে এখানে দেওয়া আছে। তাই মনে করলাম যে x নাম্বার অফ রোজ ইজ देयर, সরি নাম্বার অফ প্ল্যান্টস যেটা এখানে এক একটা সারিতে বসাচ্ছি সেটা x। তাহলে সারি সংখ্যা বলেছে এর থেকে 5টি বেশি, তাহলে x + 5 নাম্বার অফ রোজ। তাহলে বসিয়েছি কতগুলো? x * x + 5 that is x² + 5x, x² + 5x। কোন গাছ তো অতিরিক্ত নেই, সবকটা গাছ বসিয়ে ফেলেছি তো। এটা ভাষা আছে নাকি কোন গাছ অতিরিক্ত পড়ে যেটা টেক্সট বুকে ছিল? টেক্সট বুকে ছিল কি এ বাবা এখানে এসে 10টা গাছ বসে আছে, ইস মনে ছিল না? ব্যাপারটা এরকম, মানে এইটা প্লাস ওই 10টা গাছ যে করে কোণে রয়ে গেছিল, যেটা কিনা আমি মাঠে নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, সেটা সমান তখন ওখানে 336 হচ্ছিল। বাট এই ক্ষেত্রে এরকম গাছ এখানে পড়েনি, সব মনে করে নিয়ে গেছি মাঠেতে। ঠিক আছে? তাহলে x² + 5x টাই হচ্ছে আমার 336 সমান 336। আশা করি এরপরে সব তোরা করতেই পারবি। কত কত দিয়ে গেছে? 336 করেছিস কেউ?
কত গেছে 21 and 16 yes 21 and 16 ডিভাইড ডিফারেন্স হচ্ছে 5 আসছে ঠিক আছে ওটা করে দিস আর এই অঙ্কটা তুলে নিবি তোদের হোমওয়ার্কটা হচ্ছে তোরা এটা তো রেফারেন্সে তোরা করছিস এই অঙ্কগুলো সবকটাই আসলে তোদের হোমওয়ার্কে যেটা থাকবে তোদের একটা রিভিশন দিচ্ছি সেটা হচ্ছে 1.3 চ্যাপ্টারে 1 to 9 1.3 চ্যাপ্টারে 1 to 9 এই পুরো হোমওয়ার্কটা পরের দিন তোরা করে নিয়ে আসছিস রেফারেন্সে খালি এই খাতার এই অঙ্কগুলো রাখবি আর 1.3 চ্যাপ্টারে 1 to 9 রিভিশন করে নিয়ে ঠিক আছে